After the arrest of Hindu monk Chinmoy Krishna Das Prabhu at Dhaka airport on November 25th, Saiful Islam Alif, a lawyer, was hacked to death and thousands of gathered outside. অবশেষে এই মাত্রই মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস প্রভু। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন কিংবা থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওটি কতটা জরুরি বা গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক, এই চিন্ময় দাস বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ বিরাজ করার জন্য বা তৈরি করার জন্য কিন্তু উঠে পড়ে লেগেছিল। সেই জন্যই তাকে গ্রেপ্তার করে বন্দি করা হয়েছে। সেই চিন্ময় দাসকে গ্রেপ্তারের পর থেকে আরও খারাপ অবস্থা দেখা দিয়েছে। তার যে সমস্ত ভক্ত বা অনুসারী রয়েছে তারা কিন্তু একটা খারাপ পরিস্থিতি বাংলাদেশে তৈরি করার চেষ্টা করেছে। ইতিমধ্যে আপনারা জানেন যে একজনকে হত্যাও করে ফেলছে, অর্থাৎ রাষ্ট্রপক্ষের যে আইনজীবী রয়েছে তাকে হত্যা করেছে, আলিফ ভাইকে হত্যা করে ফেলছে। তো বন্ধুরা, তারা কিভাবে এখন পর্যন্ত বিভিন্ন ষড়যন্ত্র করে চলছে সেটাই থাকছে আজকের ভিডিওতে, বা এই চিন্ময় দাসকে নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে থ্রি টিয়ার কমান্ড নিয়ে যে বৈঠকটা ছিল সেখানে যে সিদ্ধান্তটা হয়েছিল যে সেনা পাঠানো হবে সমস্ত বর্ডারগুলোতে, কি পরিস্থিতিতে সেনা পাঠানো হচ্ছে সেটা ব্যাখ্যা করার জন্য প্রধানমন্ত্রী মোদী জয়শঙ্করজিকে বলেছিলেন আপনি পার্লামেন্টে আপনি এই জিনিসটা একটু পার্লামেন্টারিয়ানদের ব্যাখ্যা করে দিন। মোদীজি পরে ডক্টর জয়শঙ্করের সঙ্গে একান্তে বসেন এবং জয়শঙ্করকে সেই রিপোর্টটা দেন। হিন্দুস্তান টাইমস যেটা লিখছে, জয়শঙ্কর বিট মোদী as concern grow over attack on Hindus in Bangladesh. External Affairs Minister S. Jaishankar met PM Modi on Thursday afternoon amid growing concern over attacks on Hindu in neighboring Bangladesh. Sources said if both parliament houses function smoothly, Dr. Jaishankar would make a statement on the matter soon. মানে বলছেন যে বৃহস্পতিবার দিন এটা উনি কথাটা বলেছেন এই কারণে যাতে মানে এই উইন্টার সেশন যাতে স্মুথলি চলে এবং মানে আমাদের যে পার্লামেন্টারিয়ান যারা আছে তারা সমস্ত অবস্থাটা যেন সম্পূর্ণভাবে জ্ঞাত থাকেন সেই ব্যাপারে তাকে নির্দেশ দেওয়া হয়েছে। ম্যাসিভ প্রোটেস্ট হ্যাভ ব্রট Bangladesh after the arrest of Hindu monk Chinmoy Krishna Das Prabhu at Dhaka airport on November 25th. Saiful Islam Alif, a lawyer, was hacked to death and thousands of gathered outside a court in Chittagong demanding the release of an arrest of Hindu monk Chinmoy Krishna Das Prabhu, who was later denied bail and sent to jail on charges of sedition. রাষ্ট্রদ্রোহের মামলায় তাকে বেল দেওয়া হয়নি এবং তাকে জেলে পাঠানো হয়েছে। তাকে ছাড়ানোর জন্য যে মব ওখানে উপস্থিত হয়েছিল তাদের ওখানে একজন এই উকিল মারা গেছেন, তার নাম হচ্ছে সাইফুল ইসলাম আলিফ। সে দোষটাও হিন্দুদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। প্রভু ওয়াজ মেম্বার অব দ্য ইন্টারন্যাশনাল সোসাইটি অব কৃষ্ণ কনসাসনেস ইসকন অ্যান্ড ওয়াজ রিসেন্টলি এক্সপেলড। যদিও হেড ইসকন অস্বীকার করছে, হেড ইসকন বলছে, বাংলাদেশের ইসকন কি বলেছে সেটা হেড ইসকন পাত্তা দিচ্ছে না। তারা বলছে চিন্ময় প্রভু আমাদের ইসকনের সদস্য ছিলেন, এখনো আছেন, সেটা কিন্তু ইসকন হেড অফিস বলছে। হি ওয়াজ ডিনাইড বেল অন Tuesday, leading to further protest by Hindu community who cited atrocities against them under the Yunus administration. Yunus administration এতে আন্ডারে তাদের ওপরে যে আঘাত নেমে এসছে সেই ব্যাপারে তারা
একদম মানে কি বলে বিদ্রোহ ঘোষণা করেছে। As the House proceedings resume on day 4th of winter session of the Parliament, TMC Chief and West Bengal Chief Minister Mamata Banerjee shout that center action on the issue, saying since this is a matter of another country, the central government should take relevant action on this. We are with them, central government on this issue. ওই যে মাঝে বলা হচ্ছিল না আপনাদের দেশে টিভি 24 বলছিল না মমতা ব্যানার্জির দল তারা এসে এখানে বর্ডারে গিয়ে বাধা দেবে, অমুক করবে তমুক করবে। এই মমতা ব্যানার্জির স্টেটমেন্ট হচ্ছে এইটা যে আমরা সেন্টারের যে আছে সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্তের সঙ্গে আমরা সহমত প্রকাশ করি। আপনাদের টেলিভিশন এবং খবরের কাগজ তো সব ইউনেস্কো সুখী করার জন্য যা পারছে তাই লিখে যাচ্ছে, ভারতবর্ষের বিরুদ্ধে যা পারছে তাই লিখে যাচ্ছে। কই ভারতবর্ষের পতাকাকে যে মাটিতে পায়ে মিশিয়ে পতাকার উপরে দাঁড়িয়ে তারা যে ছবি তুলছে, কই একটা ছবি তো প্রকাশ হয় না। আমরা ইন্টারনেটে পাই, একটা ছবি তো প্রকাশ হয় না। তো যাই হোক, Congress MP Shashi Tharoor said, "It seems very grave and troubling. All Indians are concerned because this is a next-door neighbor who well-being are our concern about. It is not only the Foreign Ministry who is keeping an eye on the situation, but all the concern of Indian citizens are worried about the reports that are coming in." যে সমস্ত খবরাখবর আসছে ওখান থেকে তাতে কিন্তু শুধু সরকার নয়, ভারতের জনগণও খুব উদ্বিগ্ন। এটা বলছে কি কংগ্রেসের এমপি শশী থারুর। এবার পার্লামেন্টে ডক্টর জয়শঙ্কর কালকে যে এটা বলেছেন, আজকে কাগজে অনলাইন বেরিয়ে গেছে, সেটা আমি বলছি। বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা নিয়ে ভারতীয় পার্লামেন্টে যা বললেন এস জয়শঙ্কর। বাংলাদেশে চলমান পরিস্থিতি এবং চট্টগ্রামের ঘটনায় কেন্দ্র করে ভারতের পার্লামেন্টের বক্তব্য দিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর। এই খবরটা লিখেছে আপনাদের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ওয়েবসাইট। পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি বলেছেন, সংখ্যালঘুদের জীবন স্বাধীনতা রক্ষার দায়িত্ব বাংলাদেশ সরকারের। বৃহস্পতিবার 28 নভেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। এনডিটিভি জানায়, আজ বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপর চলমান হামলার বিষয়ে আলোচনা করেন জয়শঙ্কর, যেটা আমি আগের খবরে বললাম। এর মধ্যে রয়েছে চট্টগ্রামের একটি মন্দিরে ভাঙচুর, হিন্দু ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তারের ঘটনা। উল্লেখ্য, বাংলাদেশের ছাত্র আন্দোলনের পর সাময়িকভাবে শাসনভার নেয় সেনাবাহিনী, পরে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে। তবে এই সরকার সংখ্যালঘুদের উপরে হামলা ঠেকাতে ব্যর্থতার অভিযোগে বিদ্ধ বলে মনে করছে ভারত। এই যে সারা বিশ্ব থেকে যে সমস্ত মেসেজগুলো এসে পৌঁছাচ্ছে না, এই সমস্ত মেসেজগুলো ভারতবর্ষের উপরে কিন্তু ব্যবস্থা নেওয়ার পক্ষে, বাংলাদেশের উপরে ব্যবস্থা নেওয়ার পক্ষে ভারতবর্ষকে আরো সুবিধাজনক জায়গায় নিয়ে যাচ্ছে। এবার আপনার সরকার তো বৈধ নয়, আপনি কোন ইউএনএতে গিয়ে, আপনি ইউনাইটেড নেশনে গিয়ে আপনি বলবেনটা কি? এক তো হচ্ছে সারা বিশ্ব আপনার বিরুদ্ধে, দুই হচ্ছে আপনার সরকার আপনার বৈধতা নেই, আর তিন হচ্ছে আপনি সর্বস্তরের একটি নিন্দিত মানুষ। না আপনার পররাষ্ট্র আপনার যে উপদেষ্টা তিনি গিয়ে দাঁড়িয়ে কথা বলতে পারবেন ইউনাইটেড নেশনে,
না আপনি গিয়ে কথা বলতে পারবেন। এখন তো আর বাইডেন থাকবেন না, তাহলে পরে আপনি যাবেন কোথায়, কার কাছে যাবেন? ট্রাম্পের দরজার আপনাকে পেরোতে দেবে না। আপনি বলে বেরিয়েছেন না যে এর মধ্যে রিপাবলিকানদের মধ্যেও আমার অনেক বন্ধু রয়েছে। একটা বন্ধু আপনি খুঁজে দেখিয়ে দিন, একটা বন্ধু। লেন্স দিয়ে খুঁজে পাওয়া যাবে না। আপনাকে তো এবারে যে নমিনেট করা হবে সেটা হচ্ছে অশান্তির নোবেল। এবার সবাই মিলে ঠিক করতে হবে যে একটা অশান্তির নোবেল ঠিক করো, যে দেশে দেশে যারা অশান্তি পাকায় সেই সমস্ত যারা মানুষ আছে তাদেরকে ধরে এনে তাদেরকে অশান্তির নোবেল চাপিয়ে দাও। আপনি শান্তির নোবেল পুরস্কার পেয়েছেন, শান্তির নমুনা আপনি খুব ভালো করে দেখাচ্ছেন। আর এদেরও মানে ডেমোক্রেটদেরও বলি, ওবামাকে লোক বেছে বেছে শান্তি পুরস্কার এমন একজনকে দিয়েছেন যেটা হচ্ছে একেবারে চিটিংবাজ, 420, 2 নম্বর এবং আপনার অসৎ, দেশের মানুষকে ভিকিরি করে দিয়েছে 29% সমস্ত সুদ নিয়ে। তাকে আপনারা নোবেল পুরস্কার দিয়েছেন কি আপনার স্বার্থ সিদ্ধির জন্য। এই স্বার্থ সিদ্ধি আপনার জীবনে হবে না। ট্রাম্প যেটা বলেছেন, ট্রাম্প যদি কাজে করে দেখাতে পারেন, মেক্সিকো বর্ডার যদি উনি বন্ধ করতে পারেন, উনি যদি যুদ্ধ বন্ধ করতে পারেন, উনি যদি অস্ত্র খোলা বিক্রি অস্ত্র মানে বেচা বন্ধ করতে পারেন, এবং আপনার দেশে একেবারে হু করে এই যে ঢোকা, রাজনৈতিক আশ্রয় নিয়ে ঢোকা, সেটা যদি বন্ধ করতে পারেন, তাহলে ট্রাম্প হয়তো থাকবে না, কারণ তার 8 বছর কমপ্লিট হয়ে যাচ্ছে। মানে ডেমোক্র্যাটদের এত বদনাম হয়ে গিয়েছে সারা বিশ্বে, যুদ্ধবাদী এত বদনাম হয়ে গিয়েছে, এই ডেমোক্র্যাটরা কিন্তু আর আগামী 8-10 বছরের মধ্যে ফিরে আসার কোন সম্ভাবনা নাই। যদি চালায় তাহলে পরে এই রিপাবলিকানরাই চালাবে, তারাই দেশটাকে ঠিক করতে পারবে, তারাই অর্থনীতিটাকে ঠিক করতে পারবে, তারা বিশ্বকে শান্তি এনে দিতে পারবে। ভারত একরকম উন্মাদ হয়ে গেছে। আমাদের আজকের যে শিরোনামটা আমি দিয়েছি সেটি হলো যে ভারত যে উন্মাদ হয়ে গেল তার পেছনে কি কারণ, এবং বিশেষ করে আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি শুভেন্দু অধিকারী তিনি এবং তার দলবল নিয়ে আজকেও বাংলাদেশের যে উপ হাই কমিশন রয়েছে কলকাতায় অবস্থিত, সেখানে গিয়ে হামলা করা হয়েছে, আক্রমণের চেষ্টা করা হয়েছে এবং বাংলাদেশের পতাকাকে অবমাননা করা হয়েছে। এর পেছনের কারণ এবং আমরা এই যে দ্বিপাক্ষিক সম্পর্ক এই নিয়েও অনেক টালমাটাল অবস্থায় রয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তিনি বলেছেন যে যেভাবে পত্রপত্রিকায় গণমাধ্যমে যেভাবে খবর আসছে তার সবকিছু উড়িয়ে দেওয়া যায় না। ভারত খুবই দুশ্চিন্তায় রয়েছে বাংলাদেশে হিন্দুদের উপরে আক্রমণ এবং নির্যাতনের ব্যাপারে। আমরা এই সবকিছু নিয়েই আজকের এই আলোচনা করব। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ এই আলোচনাটি আপনারা অবশ্যই শেয়ার করবেন। আপনাদের কাছ থেকেও আমরা কিছু মন্তব্য আশা করি আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। এবং এই আলোচনা জুড়ে আমাদের সাথে রয়েছেন জনাব মেজর জেনারেল এএলএম ফজলুর রহমান, তিনি সাবেক বিডিআর প্রধান, আছেন জনাব ডক্টর সিনহা আহমেদ সাইদ, তিনি গ্লোবাল ভাইস চেয়ার পাবলিক স্পিকার, আছেন ব্যারিস্টার ওমর ফারুক, তিনি আইনজীবী এবং পাশাপাশি তিনি রাজনৈতিক বিশ্লেষক, এবং রয়েছেন নরেন্দ্রনাথ মজুমদার, তিনি সাধারণ সম্পাদক বিবেকানন্দ গবেষণা কেন্দ্র বাংলাদেশ। আপনাদের চারজনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি শুরু করতে চাই জনাব ব্যারিস্টার ওমর ফারুক, আপনাদের শুরু করতে চাচ্ছি। আসলে এই ঘটনাগুলি যা ঘটছে, বিশেষ করে বাংলাদেশে যে শান্তির পরিবেশ বজায় আছে, কারণ আমরা যদি আজকে ভয়েস অফ আমেরিকার একটি আপনাকে যদি জরিপের ফলাফল বলি, 67% মানুষ বাংলাদেশ বর্তমানে মনে করে, ইনক্লুডিং হিন্দু সম্প্রদায় যারা আছে তাদের উপরে এই জরিপ চালানো হচ্ছে, তারা মনে করে যে বাংলাদেশে বর্তমানে সনাতনী হিন্দু সম্প্রদায় আগের যে কোনো সময়ের তুলনায় ভালো আছে। 67%। এটা ভয়েস অফ আমেরিকান আজকের ফলাফল, জরিপের ফলাফল আমি আপনাকে বলছি।
আর 15% মনে করে যে আগের থেকে খারাপ আছে, এভাবে একটা জরিপ তারা প্রকাশ করেছে। কিন্তু এই ফলাফল এবং আমাদের দেখা যে বর্তমানে অবস্থা দেখছি যে কোথাও কোনো সনাতন ধর্মাবলম্বী কারোর সাথে কোনো ধরনের সমস্যা নেই, কিন্তু তবুও ভারত কেন এতটা উদ্বেগের সাথে ভারতীয় মিডিয়া প্রোপাগান্ডা ছড়াচ্ছে, ভারতীয় সরকার এতটা উদ্বেগ জানাচ্ছে, এবং চিন্ময় দাসের ব্যাপারে, চিন্ময় কুমার দাসের ব্যাপারেও তারা খুবই উদ্বিগ্ন। তারা অনেকটাই চাপের মুখে ফেলতে চাচ্ছে বাংলাদেশকে। এর পেছনে কোন কারণ এবং উদ্দেশ্য কি বলে মনে করেন জনাব ব্যারিস্টার ওমর ফারুক? প্লিজ একটু আনমিউট করতে হবে, একটু আনমিউট করতে হবে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যারা শুনছেন দেখছেন এবং আমাকে সংযুক্ত করার জন্য আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের গ্রামে গঞ্জে প্রান্তিক যে জনগণ বলি, আমরা তো শহরে আছি, প্রান্তিক যে জনগণ এরা কিন্তু এখন খুব, আমি বলি, খবর রাখে, পৃথিবীর খবর রাখে, দেশের খবর রাখে, খবর রাখা সহজও। আর আমি গান্ধী আশ্রমের সাথেই তো আমার বাড়ি, তো সরকার পরিবর্তনের পরপরই গান্ধী আশ্রমে আমি গেলাম ওখানে, এবং আমি গিয়ে এত অভিভূত হয়েছি যে মাদ্রাসার ছেলেরা ওদেরকে পাহারা দেয়, সেই নিউজ কিন্তু ভারতে প্রকাশ করে না। আর গত 15 বছর তাদের এটা নিয়ে কোনো প্রকাশ করার দরকারও হয়নি, কারণ তারা তো না চাইতে সবকিছু পেয়ে গেছে, এবং পেতে পেতে এমন এক অবস্থায় তারা পৌঁছেছে যে 5ই আগস্টের হঠাৎ করে যে একটা পরিবর্তন হলো, এই পরিবর্তনে তাদের অ্যাকচুয়ালি যে কথাবার্তা তারা এখন বলছে, এটি বলাটা অস্বাভাবিক কিছু না, স্বাভাবিক। আমি মনে করি এটি অন্য যে কোনো দেশ হলো তাইটি করতো। এত বেনিফিট, এত 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 টাকা পয়সা ওখানে। আর সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশ থেকে যে মাইগ্রেশনটা হয়েছে, হিন্দু বৌদ্ধ ঐক্য খ্রিস্টান ঐক্য পরিষদ যেটা আছে, সেটি আমি কিছুদিন আগে দেখলাম, তারা বলেছে যে তাদের সম্পত্তি সবচেয়ে বেশি গ্রাস হয়েছে গত 15 বছরে, এবং তারা বলেছে যে এটা সরকারি দল ফ্যাসিস্ট যাদেরকে বলি তারাই গ্র্যাব করেছে। এখন এই অঞ্চল থেকে যে লোকগুলো যায়, বেশিরভাগ কলকাতায় যায়। শুভেন্দু সাহেব ওদের ভোটকে আকৃষ্ট করার জন্য, ওদেরকে সিম্প্যাথি পাওয়ার জন্য এটা বলতেই পারে, এটাই স্বাভাবিক। আর আমার সবচেয়ে বিস্ময়কর একটা ব্যাপার যে চিন্ময় দাস, যাকে তার দল ওন করে না, তাকে একটি রাষ্ট্র ওন করতেছেন। তো রাষ্ট্র কোন পর্যায়ে গেলে এটি করতে পারে? এবং আমাদের ফ্যাসিস্ট, সারা পৃথিবীতে ফ্যাসিস্ট, যে 2000 লোককে বুলেট বিদ্ধ করে কবরে শায়িত করে রেখে দেশ ছেড়ে চলে গেছে, যে হাজার হাজার পঙ্গু করে এই দেশ ছেড়ে চলে গেছে, তাকে আশ্রয় দেওয়া মানেই তো আপনি বুঝতে হবে তাদের ইন্টারেস্টটা কোথায়। এটা একদম সাদা মাটা, এটা আর কেউ যে অবুঝ তা তো না, গ্রামের লোকও বুঝে তাদের উন্মাদনা, তাদের কেন তারা এরকম হয়েছে। এখন তারা বিভিন্ন রূপে, তারা এই 3 মাস যাবৎ বিভিন্ন রূপে আবির্ভাব। বিশেষ করে আপনি একজন আইনজীবী জনাব ব্যারিস্টার ওমর ফারুক, যে প্রক্রিয়ায় চিন্ময় কুমার দাসকে আইনের মুখোমুখি করা হয়েছে, এখানে কোন ধরনের ভুল দেখেন আপনি, এবং কোন ধরনের কি আসলে ইচ্ছাকৃত ভাবে এই চিন্ময় কুমার দাসের উপরে কোনো অত্যাচার? রাষ্ট্রীয় সর্বোচ্চ প্রোটেকশন দিয়ে, আপনার একজন কলিগ আইনজীবীও হত্যা করা হয়েছে। অ্যাডভোকেট আলিফের কথাই বলতেছি আমি, যে তার রুহের মাগফিরাত কামনা করছি। আর চিন্ময় যাকে গ্রেপ্তার করা হয়েছে এবং যেই কারণে গ্রেপ্তার করা হয়েছে, এটি ইস্টাবলিশড যে পতাকা, আমাদের পতাকার সাথে সেই পতাকা লাগিয়ে সে যা করতেছে, তার অতীত ইতিহাস সব মিলিয়ে, আমি এখানে কোন সংগঠনের আগে তাকে ইন্ডিভিজুয়ালি আমি দেখতে চাই একজন আইনজীবী হিসাবে। সে অপরাধ করেছে, অপরাধ আইনের মাধ্যমে যে প্রসিজিওর গুলা আছে তার মাধ্যমে তার বিচার হবে, এবং সেই মাধ্যমেই এইখানে শুরু হয়েছে। তাকে গ্রেপ্তার করা হয়েছে, নির্দিষ্ট সময়ে আদালতে তোলা হয়েছে। যেটি ফ্যাসিস্ট সরকারের আমলে তাদের বিরুদ্ধে কথা বললেই আদালতে তোলা হতো না, অনেকদিন ধরে গুম করে রাখতো। মোদি এই দেশে আসার পরে তার আশার বিরোধিতা করার কারণে 22 জন লোককে হত্যা করেছে এই ফ্যাসিস্ট সরকার। আপনি থিঙ্ক অ্যাবাউট দ্যাট ওয়ে। তো সুতরাং তারা তো উন্মাদ হবেই। এই একটা ছেলে চিন্ময়,
অর্ডিনারি, এবং সে সন্ত্রাসী, তার কারণে একটা তাজা প্রাণ অ্যাডভোকেট লয়ার তার প্রিমাইজে তার প্রাণ গেল, তাকে নিয়ে উন্মাদনা দেখানো মানেই তো এটা ভয়াবহ একটা সিগন্যাল। কিন্তু বাংলাদেশের মানুষ খুব অ্যাওয়্যার। বাংলাদেশের মানুষ ওই মাওলানা ভাসানীর মতো যে তুমি ভারত যার আছে প্রতিবেশী তার লাইফ টাফ হবে, এটা তো মাওলানা ভাসানী অনেকবারই বলে গেছে যে সেটি হচ্ছে। এখন আপনি আপনি যে প্রশ্ন করলেন যে এত কেন, এতর কেনর উত্তর একটাই, যে বেনিফিট, এবং তাদের একটা সরকার এখানে বসিয়ে যাচ্ছে, তাই এখানে 20-30 লাখ লোক এখানে বিনা ভিসায়, বিনা পাসপোর্ট, বিনা ওয়ার্ক পারমিটে কাজ করে আমাদের সব রেমিটেন্স নিয়ে গেছে। আমাদের গার্মেন্টস এর যে বিভিন্ন সময় অশান্তি সৃষ্টি করে তার সমস্ত অর্ডার গুলো তাদের ওখানে নিয়ে গেছে। তারপরে আমাদের যত যত রকম এই বিদ্যুৎ না দিয়ে টাকা নিয়ে গেছে, যত যত প্রজেক্ট আছে, মানে যাচ্ছে তাই। তারপরে তারা একটা গ্রুপকে তারা ক্ষমতায়ন করার জন্য তারা যা যা খুশি তা করেছে, এবং সেটা আমাদের ফ্যাসিস্ট প্রাইম মিনিস্টার অ্যাডমিট করেছে যে আমি নেওয়ার দরকার নেই, আমি যা দিয়েছি তারা জীবনেও ভুলবে না। এখন এইটা যখন কাট অফ হয়ে যায়, কাটেল হয়ে যায়, তখন তো মাথা খারাপের একটা বিষয় থাকবেই, একটা বিষয় থাকবেই। আর আমি সবচেয়ে বিস্ময়কর একটা জিনিস যে যে অভিযোগে জনাব চিন্ময় কুমার দাসকে অভিযুক্ত করা হয়েছে এবং তাকে বিচার সম্মুখীন করা হয়েছে, এটি কি মানে এই অপরাধে শাস্তি কি এত বড় হওয়ার কোনো কারণ রয়েছে? কারণ আমি গতকালকেও দেখেছি ভারতীয় মিডিয়াতে এই ধরনের আলোচনা হচ্ছে। শাস্তি তো তার এরকম হয় না। অনেক বড় অপরাধ এবং এই অপরাধের শাস্তি এমন একজন নেতাকে গ্রেপ্তার করা থেকে শুরু করে তাকে বিচারের সম্মুখীন করা এবং এত এত এই যে আমরা দেখতে পাচ্ছি সমস্যাগুলি, এত বড় অপরাধ কি সে করেছে কিনা, যেটা আপনি বললেন যে আচ্ছা, আমি আমি আপনাদের ব্যাকে নিয়ে যাই, আপনাদের যদি মেমোরি রিফ্রেশ করেন। পুরান ঢাকায় পাকিস্তান দিবসে একজন বিহারি, উনি কিন্তু পতাকা উত্তোলন করেছে তার ছাদে, তাকে কিন্তু রাষ্ট্রদ্রোহের মামলায় অ্যারেস্ট করা হয়েছে। আমি, ইফ আই এম নট রং, আমি 6 মাসের অধিক, আমার মনে হয় 1.5 বছর, বাট আমি যেহেতু মনে নাই, আমি 6 মাসের অধিক বলি, উনি কারাগারে ছিলেন। এখন এটি এটি আমাদের এই যে আইনে, পেনাল কোড বলেন, আইনে বলেন, এটি তো একদম পরিষ্কারভাবে বলা আছে, আর এখনো তো শাস্তি হয়নি। এটা প্রসিজারের ভিতর গেছে, তার পক্ষে লয়ারও ছিল সে, অর্থাৎ লিগেল যত যত প্রোটেকশন, রুল অফ ল এ যত যত প্রোটেকশন, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এ যত যত প্রোটেকশন ছিল, সব প্রোটেকশন কিন্তু তাকে দেওয়া হয়েছে। এবং আপনি আপনি বিস্মিত আপনি দেখেন অন্যান্য কয়েদি থেকেও তাকে আলাদাভাবে রাখা হয়েছে, তার পছন্দের সমস্ত ফুড সে ওখানে পাচ্ছে। এখন আমি তো মনে করি যে এটাও কিন্তু অন্যায়। আপনি একটা ইসকন, যদি ইসকন ভেবে যদি তাকে জামাই আদর করেন, অন্যদের চেয়ে আলাদা করেন, এটিও কিন্তু ভায়োলেশন অফ রুল অফ ল। অর্থাৎ আপনি আপনি সবাইকে সমভাবে দেখলেন না, আর তাকে যদি আলাদাভাবে এই কারণে শুধু ট্রিটমেন্ট দেওয়া হয়, সেটিও কিন্তু অন্যায় রাষ্ট্রের জন্য। আমি মনে করি যার যতটুকু অপরাধ তার ততটুকু বিচার হবে, এবং সেটির জন্যই তো আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আমিও তো পার্টিসিপেট করি। তাকে চিন্ময় কুমার দাসকে অন্যদের থেকে আলাদাভাবে স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। এক্স্যাক্টলি, আমি দেখলাম তো যে তার তার খাওয়া দাওয়া থেকে শুরু করে তার যা যা পছন্দ, পত্রিকায় তো আমি পড়লাম, তার ওখানে প্রোটেকশন যেভাবে দেওয়া হচ্ছে, আর যেভাবে যেভাবে সোশ্যাল মিডিয়া আর পার্শ্ববর্তী মিডিয়া, যেখানে তার সংগঠনই তাকে একজন অপরাধী বলে বহিষ্কার করেছে, তার সংগঠনই তাকে বলছে তার কোনো দায় দায়িত্ব নেবে না, এত তো সত্ত্বেও তাকে এত স্পেশাল প্রায়োরিটি দেওয়ার কারণ কি বলুন? কারণ হয়েছে ও তো অ্যাকচুয়ালি এই ইসকন যেটা বলতেছেন, আমি দেখলাম তাদের ওয়েবসাইটে গিয়ে 1966 যে এস্টাবলিশড হয়েছে, আমেরিকাতে হয়েছে, এরপরে এই হওয়ার পরে তারা সারা বিশ্বের চেষ্টা করেছে তাদের সংগঠন গড়ার, এবং 70-তে এসে কিন্তু এই যে সিঙ্গাপুর তাদেরকে ব্যান করলো। আমি ওইদিকে যাচ্ছি না, কারণ আমি কর্মকাণ্ডগুলো আমি সব পরিষ্কারভাবে দেখিনি, বাট আমি এটাও দেখেছি বন্যার সময় তারা রিলিফ বিতরণ করেছে। যেই জিনিসগুলো আপনার সামনে এসছে, এই ইসকনের যারা রিয়েল ইসকন, যারা ক্লেম করতেছে তারা মানবতাবাদী, যারা ক্লেম করতেছে নিরামূলভোজী, তারা ক্লেম করতেছে তারা আনহার্ম, তারা কিন্তু তাকে বহিষ্কার করেছে, এবং বহিষ্কার করেছে বিশৃঙ্খলার অপরাধে। যেই বাংলাদেশের সংগঠন বহিষ্কার করছে, ইন্ডিয়া দেখেন ওকে আসর করে, অর্থাৎ সারা বিশ্বের কাছে বাংলাদেশকে ডিফেম করার জন্য, আন্ডারমাইন করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। এটা এটা সত্যি, এটা বেদনারও, এটা একদম বিপজ্জনকও।
সুতরাং আমাদের পররাষ্ট্রমন্ত্রী রাইটলি কিন্তু প্রতিবাদ করেছে। আমি বলতে চাই যে এই চাপে কিন্তু তার বিচার যাতে কোনো বিলম্বিত না হয়, এই চাপে যাতে বিচারের যাতে কোনো হেরফের না হয়, এই চাপে যাতে তাকে স্পেশাল যাতে কোনো কিছু না করা হয়, এটা আমি সিটিজেন হিসেবে দাবি রাখছি। বাংলাদেশের 18 কোটি লোক এখন 18 কোটি সোলজার, আমার মাথায় রাখতে হবে। আমি আবার এই কথা রিপিট করতেছি কেন, 18 কোটি সোলজার কেন বলতেছি? এই দেশে এই যে আগস্ট বিপ্লব হয়েছে, কারা নেমেছে? কালকে আমি বলেছি টেলিভিশনে যে আপনারা মনে করেন না যে রাজনৈতিক দলের আপনারা এই যে 20-22% সব মিলে যে কর্মী আছে তাদের কারণে হয়েছে, তা না। আমি বলছি মা নেমেছে, বোন নেমেছে, দাদা নেমেছে, দাদি নেমেছে, রিক্সা শ্রমিক, যারা পলিটিক্স করে না, কোনোদিন ভাবে নাই পলিটিক্স কে হেট করতো। আই হেট পলিটিক্স একটা জিএনজি তারা বলতো, তারা নেমে রক্ত দিয়েছে। তেমন কোন পলিটিক্যাল কোন লিডার শহীদ হয় নাই। আপনাকে ভাবতে হবে, নাম করা কেউ কি শহীদ হয়েছে পলিটিক্যাল? কারা শহীদ হয়েছে? তো সুতরাং এখন আমি কেন বললাম 18 কোটি সোলজার, এই সোলজার গুলো কিন্তু এই 15-16 বছর ভারতের এই অত্যাচার, ভারতের হস্তক্ষেপ, এই সচিব এসে এইকে ক্ষমতা রাখা, তাদেরকে ক্ষমতা রাখার যে বন্দোবস্ত, এতে কিন্তু পরিষ্কার হয়ে গেছে যে দে আর আওয়ার এনিমি, নট অল ভারতীয় আমি বলতেছি, অর্থাৎ এই যে সরকারগুলো আছে, বেনিফিশিয়ারি গুলো আছে। সুতরাং প্রান্তিক মানুষ, শুরুতে আমি বলেছিলাম, এরা সবাই জানে, প্রত্যেকটা লোক জানে, এবং প্রত্যেক লোক ভাবতেছে যদি আরেকটা যুদ্ধ যদি প্রয়োজন হয়, যদি আরেকটা প্রতিরোধের প্রয়োজন হয়, 18 কোটি লোক কিন্তু রেডি আছে। ইটস নট ইজি। তো সুতরাং আমরা মনে করি এই সরকারের কাছে আমাদের দাবি থাকবে যে এই সরকার যাতে 18 কোটি লোকের সরকার, কিন্তু সবাই তাদেরকে সমর্থন দিয়ে যাচ্ছে। যদি আমি সমালোচনা করি যে সব বৃদ্ধদের একটা ক্লাব বানিয়ে ফেলছে, ওটা ডিফারেন্ট ইস্যু, বাট আমরা সবাইকে এই নিয়ে সরকারের অধীনে যেগুলো আপনি বলতে যাচ্ছেন, একটু বলে নি, এক বাক্যে শেষ করি। জাতীয় ঐক্যটা এখন খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। ধন্যবাদ। জাতীয় ঐক্যটাই খুব ইম্পর্টেন্ট। প্রয়োজনে আবারও কোনো কিছুর রাজপথে নামার প্রয়োজন হলে আবারও নামবে, কারণ এই সরকার সব মানুষের, 18 কোটি মানুষের ম্যান্ডেট নিয়ে এই সরকার রয়েছে। যারা নরেন্দ্রনাথ মজুমদার, আপনি একজন হিন্দু সংগঠনের খুবই গুরুত্বপূর্ণ একজন নেতা, আপনার কাছে শুনতে চাই ভারতের এই উন্মাদনার পেছনে কারণ কি আপনি মনে করেন? ভারতের সরকার থেকে শুরু করে ভারতীয় মিডিয়ার উপর বরাত দিয়ে আজকে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তিনি বলেছেন যে ভারতের মিডিয়াতে যা কিছু ঘটছে, যা কিছু দেখাচ্ছে, তার কিছুটা হলো মানে একদম উড়িয়ে দেওয়া যায় না। তারপর তারাও বিশ্বাস করছে ভারতীয় মিডিয়া যা বলছে সব সত্য, তবে সবগুলোকে উড়িয়ে দেওয়ার মতো নয়, কিছু কিছু হলো সত্য ঘটনা ঘটছে। আপনাকে আমি ডিরেক্টলি বলছি, ভয়েস অফ আমেরিকা আজকে যে জরিপটি দিয়েছে, তারা যে 67% মানুষ মনে করে যে আগের তুলনায় হিন্দুরা বা সনাতনী ধর্মাবলম্বীরা বাংলাদেশ বর্তমানে ভালো আছে। আপনি একজন হিন্দু সম্প্রদায়ের একজন নেতা হিসেবে আমি আপনার সরাসরি প্রশ্নটা দিয়ে শুরু করতে চাই, আপনি মনে করেন কি যে বাংলাদেশে বর্তমানে হিন্দু সম্প্রদায়ের লোকজন ভালো আছে আগের তুলনায়, নাকি খারাপ আছে? একদম সরাসরি উত্তর দিয়ে আপনি শুরু করবেন আপনার কথা। আগের তুলনায় মানুষ, হিন্দু ধর্মের মানুষ শুধু না, মানে সংখ্যালঘু বৌদ্ধ খ্রিস্টান সবাই আগের তুলনায় শতভাগ ভালো আছে। কারণ বৌদ্ধদেরও দেখছি হাসান মাহমুদের নেতৃত্বে মানে বৌদ্ধ গুরুকে মানে এলাকা থেকে উচ্ছেদ করা হয়েছিল, এখনো এরকম কোনো চোখে পড়েনি। আগের তুলনায় বাংলাদেশের হিন্দু তথা সংখ্যালঘু সবাই শতভাগ ভালো আছে, এক কথায় বললাম। শতভাগ ভালো আছে, 67 ভাগের মধ্যে আপনি বলছেন শতভাগ ভালো। তাহলে কেন কলকাতায় শুভেন্দু অধিকারী, বিজেপির মুখপাত্র, বিজেপির মুখ্য পশ্চিমবঙ্গের, তিনি কেন লোকজন নিয়ে? পশ্চিমবাংলার বিজেপির প্রেসিডেন্ট সুকান্ত মজুমদার, উনি পশ্চিমবাংলার বিধানসভার আগে সাবেক প্রধান ছিলেন মনে হয়। হ্যাঁ, প্রধান ছিলেন না, সাবেক প্রধান ছিলেন দিলীপ ঘোষ। উনি সাবেক তৃণমূলের নেতা, উনি তৃণমূলের মমতা সরকারের পরিবহন মন্ত্রী ছিলেন। উনি পাল্টি খাইয়া সুযোগের জন্য বিজেপি নেতা, এখন বিজেপি নেতা, বিজেপির প্রভাবশালী নেতা। তার এত তৎপরতা কেন? তিনি কেন বাংলাদেশের উপ হাইকমিশনের উপর আক্রমণ করলো আজকে? তিনি কেন মনে করছে বাংলাদেশে সবকিছু গেল, হিন্দুরা সব নির্যাতনের শিকার হয়েছে? আপনি বলছেন শতভাগ ভালো আছে, ভয়েস অফ আমেরিকা বলছে ভালো আছে, বাংলাদেশ সরকার বলছে ভালো আছে, আমরা বলছি ভালো আছে, কিন্তু ভারতীয় মিডিয়া এবং শুভেন্দু মজুমদার, বিশেষ করে ভারতীয় সরকার কেন এতটা উন্মাদ হয়ে গেল? তাহলে মানে শুভেন্দু বাবু বলছে ভালো আছেন, মানে শুভেন্দু বাবু যে আক্রমণটা করতেছে হাই কমিশনের সামনে, এটা আমাদের জন্য না, সে তাদের হিন্দুদের জন্য করতেছে। তাদের হিন্দুদের অবস্থা খুব, কয়েকদিন আগে বেলডাঙ্গায় মুসলমানরা হিন্দুদের
এমন ভাবে মানে দিছে, মানে মার দিছে, মানে হিন্দুরা এবং পুলিশ একযোগে দৌড়াইছে, আমার কাছে ভিডিও আছে, দৌড়ে পালাইছে। তারপর তাদের এবার কমপক্ষে 15 থেকে 20টা মন্দির দুর্গাপূজা আক্রমণ হয়েছে। তাদের মানুষদের নিয়ে হয়েছে, গতকালও বলছি, বারবার একই কথা বলতে হয়, ওই যে শাহজাহানের মতো লোক প্রতিদিন কোন ঘরের কোন মেয়েরে নিয়ে পিঠা বানাবে, এই পর্যায়ে তারা চলে গেছে। আর তাদের রাস পূর্ণিমার যে মেলা হয়, এবার সে রাস পূর্ণিমার অনুষ্ঠানেরও তো প্রতিমা ভাঙচুর হয়েছে। তারা খুব নগ্ন অবস্থায় আছে। এখন সে চাচ্ছে যে বাংলাদেশটাকে ভয় দেখাইয়া ওই দেশের কোনো মতে সে তার হিন্দুদের নিয়ে জীবনযাপন করতে পারে কিনা। আচ্ছা, একজন ভিখারিকে সাহায্য করতে পারে? সে তো নিজ দেশে, সে তো শুভেন্দু তো ভিখারি পশ্চিম বাংলা, সে তো নিজ দেশের সংখ্যালঘু, মানে সংখ্যালঘু না, মানে সংখ্যাগুরু, কিন্তু তাদের নিরাপত্তাতে উনি ব্যর্থ। উনি তাদের নিরাপত্তার জন্য উনি কান্নাকাটি করে সরকারের বিপক্ষে। উনি আমাদের কি নিরাপত্তা দেবে? আর ভারতের মিডিয়া যেটা বলছে উড়িয়ে দেওয়া যায় না, ভারতের মিডিয়া তো আমরা দেখলাম ওই যে রিপাবলিক বাংলার যে আমাদের চট্টগ্রাম কিভাবে নিয়ে যাবে, তাহলে ওটা কি ওনাদের খুব মানে মানে কেন্দ্রের প্ল্যান না মিডিয়ার প্ল্যান? যে বলেন উড়িয়ে দেওয়া যায় না, তাহলে কি আমাদের চট্টগ্রাম নিয়ে নেবেন এবং কিভাবে বন্দর দিয়ে মাল নেবেন, ওনাদের খরচ কমবে, সব যে সুন্দর করে দেখালো, ওনাদের মূল উদ্দেশ্য কি তাই? ভারতের আমি একটু জনাব জনাব নরেন্দ্রনাথ মজুমদার, আপনি খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তুলেছেন। এই যে আরেকটা দেশের একটা অংশকে নিয়ে যাবে বলে হুমকি দেওয়া হচ্ছে জাতীয় একটা টেলিভিশনের আরেকটা দেশের, আপনি কি মনে করেন? মানে ওটা নিতে পারলে তাদের কি কি সুবিধা হবে? পরিবহন খরচ কমবে কি? মানে এটা মানে কি জোক, কি জোকস, মানে কি মজা, কোন মানে কি মিরাক্কেলের মঞ্চ? ওই ওই মানে বুঝলাম না তো, খবর না মিরাক্কেলের মঞ্চ কি? বাংলাদেশের মানুষ যে এখনো সীমান্তে যায়নি, প্রতিবাদ করেনি, এটাই তো ভাগ্য। তারপরে ভারতের শোনে, ভারতের 15 বছর একটা ব্যাড প্র্যাকটিস ছিল। ভারতের কোন দেশের রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক এভাবে হয় না, সে ব্যাড প্র্যাকটিস থেকে বেরোতে পারি নাই। বাংলাদেশের এই যে আমাদের যে আইনজীবী মানে স্যার আছেন, দেশের প্রধান বিচারপতি দেশের অন্যতম সম্মানিত ব্যক্তি, সেই প্রধান বিচারপতিকে সাবেক আইনমন্ত্রী বলে তার ক্যান্সার হয়েছে, ঘাড় ধরে দেশ থেকে বের করে দেয়, তখন আমরা ভারতের উদ্বেগ দেখি নাই। কিন্তু কোনে তাবাসসুম না ফাবাসসুম, তার জন্য উদ্বেগ দেখায়। এটা নগ্ন একটা বিষয়। আমাদের ঢাকেশ্বরী মন্দির থেকে 200 ভরি সোনা চুরি হয়ে গেছে, তখন উদ্বেগ জানায় না। কোথাকার 5 ভরি সোনার একটা গহনাকে নিয়ে গেছে, তাকে উদ্বেগ জানায়। কোন কোন জাতীয় উদ্বেগ? মানে এরকম হিপোক্রেসি, নগ্ন হিপোক্রেসি হলে হবে না। মানে কূটনীতি জায়গায় করতে হবে, মানে স্ট্যান্ডার্ড ভাবে করতে হবে। এত বড় নগ্ন হলে তো মানুষ আসবে, এত বড় নগ্ন হলে হবে না। তারা শুনি ভারতের খুব জ্ঞানী গুণী, কি জ্ঞানী তো বুঝতেছি না। এভাবে যদি চলতে থাকে তার ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে একটা বড় ধরনের ভাটা পড়তে পারে। আপনার হিন্দু সম্প্রদায়ের বাংলাদেশে যারা আছে তারা কি আসলে বর্তমানে এই ভারতীয় অবস্থানকে আপনারা কি বিশ্বাস করেন, এবং আপনাদের পক্ষ থেকে কি ভারতকে কোনো ধরনের আপনারা বার্তা দিচ্ছেন যে তারা কেন এমন ধরনের আচরণ করছে, আসলে তারা কি চাচ্ছে? আর আপনাদের জায়গা থেকে আপনারা যে ভালো আছেন বললেন, এটা কি সবারই কথা, নাকি আসলে কিছু কিছু আপনাদের যারা রয়েছেন বাংলাদেশে বসবাস করছে, হিন্দু সম্প্রদায়ের যারা এই সব তথ্যকে অপতথ্যকে ভারতে সাপ্লাই দিচ্ছে, এদেরকে কি চিহ্নিত করতে পেরেছেন এবং তারা কেন এই ধরনের কাজ করছে? চিন্ময় কুমার দাসের ব্যাপারে আপনার বক্তব্য শুনতে চাই। যারা মাত্র এসব কাটায় উঠতে পারে নাই, তারা কিছু লোক তো কোনোদিন ভালো থাকবে না। আগে যেভাবে তারা যা খুশি তা কর্তন করতে পারতেন না, তাদের কিছু দুঃখ থাকবে। কিন্তু মানে আপনি যদি জেনারেল ভাবে দেখেন, তাহলে বাংলাদেশের সবাই এখন ভালো আছে। 1 2 নম্বর কথা হচ্ছে যে শুভেন্দু অধিকারী আছে বাংলাদেশের হাই কমিশনের সামনে, উনি যে কি বললেন তাণ্ডব যা করেছে, ওনার ওই আলাং ফালাং পর্যন্তই ওনার ওই পর্যন্তই ওনার মানে লিমিট, এর বাইরে উনি কোনো কিছু না। এতে আমাদের কান না দেয়া বলো, বাংলাদেশের হাই কমিশনের এরকম কর্মসূচি দিলে পশ্চিমবঙ্গ সরকারের কাছে আগে থেকে নিরাপত্তা আছে, চুপ করে বসে থাকবে, ওনার কোনো গুরুত্ব না আগেই বলবো। চিন্ময় আর শুভেন্দু আমরা প্রসঙ্গ বাদ দিই, এদেরকে গুরুত্ব দিয়ে আমরা মাথায় তুলছি। এই চিন্ময় একটা লম্পট, সে তার যার কাছে নারী শিশু নিরাপদ না, সেই লোকটাকে নিয়ে আমরা বারবার করতেছি। ওনাদের ভুল হয়েছে, ওনাদের মূলত নেতা চয়েসে ভুল হয়ে গেছে। যারা একে ট্রাম্প কার্ড করতে চাইছিল, যে শোনেন মানুষ ধর্মকে খায়, আন্দোলনকে খায় না। বিগত 2023 সালে একটা মহাসমাবেশ করবে 18টা দল মিলে ঐক্য পরিষদের নেতৃত্বে, সেটা করতে পারি না, লোক হচ্ছিল না, কারণ সাধারণ মানুষ তাকে সাড়া দিচ্ছিল না। আর এটাই যাইয়া এই নাম কি, মানে এটাকে ধর্মকে সামনে দেখেছে, হিন্দুকে সামনে আনা যায়। ধর্ম একটা বড় ঔষধের মতো, ধর্ম একটা বড় মাদকের মতো, ধর্ম দিয়ে মানুষকে বোঝানো যায়, নর্মালি বোঝানো যায়। ভারতের এক ধর্মগুরু নিত্যানন্দ দাস,
সে আমেরিকায় যে ছোটটা জায়গা কিনে সে নাম দিছে ইউনাইটেড হিন্দুস অফ ইউএসএ, বিশ্ব হিন্দু রাষ্ট্র ঘোষণা করছে প্রথম। সে জাতিসংঘে তার একজন প্রতিনিধি ভাষণ দিচ্ছে, জাতিসংঘের সদস্য পদ নেবে। পরে খোঁজ নিয়ে জানা গেল কি সে ধর্ষণ করে ওই দেশে পালাই গেছে, সে দেশে মামলা পেন্ডিং, সে কেস মিটে যায় নাই, তার রাষ্ট্র স্বীকৃতি হয় নাই। আর একজন ভগবান দাস, তার নিজস্ব এয়ারপোর্ট ছিল, নিজস্ব বিমান ছিল, সেও লাস্টে দেশে পালাই গেছে। ওনাকে আর একজন ধর্মগুরু রাম রহিম সিং, তারও আমরা জানি ওই যে ধর্ষণ মামলা কি হয়েছে। এই তাজের বড় লম্পটে এই চেন্ময়, আমরা চেন্ময় চিনতেছি না। আমি একজন সাধুর সঙ্গে কথা বললাম, মায়াপুরের সাধু, তার এবং আর একটা সাধুর ভিডিও দেখলাম, বলছে কোন সন্ন্যাসী এবং ব্রহ্মচারীদের ব্যাংক অ্যাকাউন্ট থাকবে না। সে টাকা দিয়ে কি করবে? একটা ভিডিও আমার কাছে আছে, সে বলতেছে যদি একজন টাকা দেবে যে আপনি কিছু টাকা নেন প্রভু, বলছে আমি কেন টাকা নিব, যদি কোনো খাবার দিতে চান সামান্য খাবার দিতে পারেন, আর আপনার কোনো দান থাকলে আপনি মন্দিরই করবেন। কিন্তু দেখলাম চিন্ময়ের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করছে, ওর ব্যাংক অ্যাকাউন্ট কোন কাজে লাগে, আর ব্যাংক অ্যাকাউন্ট কি মানে সাধুর কেন ব্যাংক অ্যাকাউন্ট থাকবে? সন্ন্যাসী যদি সন্ন্যাসী হবে, সন্ন্যাসী তো ব্যাংক অ্যাকাউন্ট থাকে না, সে কোথায় খাবে, কি করবে, কোথায় থাকবে? ব্যাংক অ্যাকাউন্ট সন্ন্যাসী থাকবে না এরকম কোনো মানে আইন আছে? আইন আছে, আইন আছে। মানে ইসকনে যে মূল মায়াপুর, সেখানে আপনারা খবর নেবেন, ওয়েবসাইট দেখবেন, সেখানে ফোন করবেন, সন্ন্যাসীদের ব্যাংক অ্যাকাউন্ট থাকবে না। শুধু তাই নয় দাদা, সন্ন্যাসীদের টাকা ধরা নিষেধ, সে টাকা স্পর্শ করতে পারবে না, সন্ন্যাসীরা টাকা ধরতে পারবে না, এই পর্যায়ে এত রুলস। আর সেখানে ব্যাংক অ্যাকাউন্ট থাকে। তারপরে সে কয়েকদিন আগে দেখলাম মানে কি একটা সোফায় বসছে, এইবারে একটা বালিশ, এইবারে একটা বালিশ। এর সন্ন্যাসীদের জীবন রাজকীয় নয়, সন্ন্যাসী সন্ন্যাস জীবন। আচ্ছা, তাই নিয়ে আমরা কথা বলতেছি, প্রতিদিন কথা বলতেছি, ভারত নিয়ে কথা বলতেছি, দরকার নেই তো। তারা তাদের আত্মদাহ করতেছে, তাদের কিছু মিডিয়ায় ফাংশন করতেছে, আমরা বলতেছি যে আমাদের বহিষ্কৃত, তাদের বলতেছি ইসকন নেতা। আমি গতকাল ইন্ডিয়া থেকে আসছি, আমি দেখলাম কি ওই একটা কি কাগজ যুগ সংঘ, সে লেখছে রক্তাক্ত বাংলাদেশ, কি তো রক্তাক্ত কি বাংলাদেশ, কি বাংলাদেশ রক্তাক্ত হিন্দুরা। কয়জন রক্তাক্ত হিন্দুরা হয়েছে? আরে বাবা, নিজ দেশের হিন্দু তো রক্তাক্ত হয়। মাত্র 6 মাস আগে কলকাতায় 2জন সাধুকে পিটাতি ঘরের মধ্যে নিয়ে গেছে, পুলিশরা নাকি ফার্স্টে ঠেকাই নাই, পরে নাকি ঠেকাইছে। পরে অবশ্য সাধুরা স্টেটমেন্ট দিয়েছে যে পুলিশ না থাকলে আমরা মেরে ফেলতো। শুভেন্দু কান্না করছে যে তৃণমূলে পুলিশ আমাদের ঠেকাই নাই। আরে নিজ দেশ সাধুর তো নিরাপত্তা নাই, আর এক দেশ সাধু কি নিরাপত্তা দেবে? এত আমাদের একটা আলাদা দেশ, এখানে মানচিত্র আছে, আমাদের সবকিছু আছে, মানে সেটাকে অঙ্গরাজ্য মনে করলে তো হবে না। কি এতটা বাড়াবাড়ি দরকার কি? বাড়াবাড়ির কারণে তো তাদের এই অবস্থা হয়েছে। তারা আফগানিস্তান থেকে তাদের এম্বাসি রাখে পালাই চলে আসছে। বাংলাদেশ থেকেও যদি তারা তাদের স্ট্র্যাটেজি না বদলায়, আমি বললাম এই লাইভে, বাংলাদেশ থেকে তাদের কৌশল না বদলায়, তারা চেক অ্যান্ড ব্যালেন্স না করে, তারা যদি কোনো বিশেষ একটা দলের দিকে নজর দিয়ে থাকে, টুমোরো বাংলাদেশ থেকে ভারতের হাই কমিশনার তাদের সবকিছু রেখে পালাই চলে যাবে। কারণ তারা তো কূটনৈতিক কৌশল তারা নাই, তারা একটা একতরফা ভাবে আছে। জি, আপনি খুব গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন। যদি এরকম ভূমিকা রেখে তারা চলমান রাখে এবং এই অবস্থায় যদি তাদের দৃষ্টিভঙ্গি থাকে, তাহলে বাংলাদেশ থেকেও তারা সবকিছু আমার এই 3 তারিখের দিনে ভারতীয় কেউ শুনলে সে লিখে রাখে, কারণ তারা চেক অ্যান্ড ব্যালেন্স বোঝে না, তারা মানে কূটকৌশল বোঝে না। তারা একটা দলের সাথে রয়েছে, একটা দেশে 10টা দল থাকে, 10টার সঙ্গে চেক অ্যান্ড ব্যালেন্স করতে, 10 লোকের সমান দেখতে, তা না। সে একটা ঘরের মধ্যে রয়েছে, একটা ঘর যখন নষ্ট হয়ে যাবে সে কোথায় যাবে? তার যাওয়ার জায়গা নেই। জি, একদম আপনাকে অনেক ধরে বসে আছে, তারা যেটা বোঝে সেইটাই রাইট, অন্য কেউ যা বোঝে সেটা রাইট না। মানে তারা পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান, সবাই বোকা। লাস্ট একটা লাইনে আপনার শেষ আরেকটা মন্তব্য নিচ্ছি, যে বর্তমান চিন্ময় কুমার দাস যে বিচারিক প্রক্রিয়াতে সে আছে, এতে আপনি কি মনে করেন যে তার প্রতি কোনো ধরনের মানে অবহেলা করা হচ্ছে, বা তার উপরে এমন কোনো? আমার যেটা মনে হয় চিন্ময় তো কোনো ব্যাপার না। চিন্ময় শোনে, চিন্ময় কেউ পতাকা লাগাতে দেখে নাই, আর চিন্ময় যে পতাকা লাগাতে বলছে কোনো অডিও ভিডিও কারোর কাছে নাই। এটা একটা তুচ্ছ ঘটনা ছিল, একটা নর্মাল ঘটনা। চিন্ময়কে যে কোনো কারণে গ্রেফতার করছে, সে পুলিশ মানে প্রশাসন ভালো বোঝে কি জন্য করছে। তবে আমার মনে হয় বেশি লাফালাফি ফালাফালি না করলে ওই কোর্ট থেকেই মনে জামিন দিত। তো অতিরিক্ত লাফালাফি ফালাফালি, আর এত বড় পাওয়ার কি বাংলাদেশে হিন্দুরা কোন করে যে তাদের অতিরিক্ত লাফালাফির পেছনে অন্য কোনো কারণ রয়েছে, সেটাই আমি জানি। আমি সেটা বলছি, এর কোনো লাফালাফি ফালাফালি অন্য কোনো কারণ ছিল,
এই তিলকে তাল বানায় দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে অন্য কোনো তৃতীয় পক্ষ তাদের ফায়দা হাসিল করতে চায়। আর রানা দাশগুপ্ত ছিল না 2017 সালে, রানা দাশগুপ্ত চোখ তুলে ফেলতে চালো এটা, ওই তৎকালীন জেলজেডি মন্ত্রী মোশাররফ হোসেন, শেখ হাসিনার বিআই, তখন বাংলাদেশে হিন্দুরা চুপ। বিশ্বজিৎকে জেলের সামনে মানে কোপায় কাটিয়ে ফেলছে ছাত্রলীগের সোনার ছেলেরা, তখন চুপ। মানে 2021 সালে ইস্কনের সাধুকে মারিয়ে পুকুরে ফেলে দিছে নোয়াখালী, কুমিল্লা, রংপুর সহ সারা দেশ তাণ্ডবের পর তাণ্ডব, সব মন্দির ভেঙে ফেলাচ্ছে, তখন হিন্দুরা চুপ। 25,000 লোক একসঙ্গে আক্রমণ করে রামু কিয়া, তখন হিন্দুরা চুপ। ওই যে নাম কি, ওই যে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, সুনামগঞ্জের সাল্লা, হ্যাঁ চুপ বলতে কি, মানে একটা ব্যানারে লেখে মানববন্ধন করবে, প্রেস ক্লাবে দাঁড়ায়, শাহবাগে দাঁড়ায়, পরের দিন চলে আসে। কিন্তু এবার এমন কি হয়ে গেল যে মহাসমাবেশ, সমাবেশ, সেসব কুটালীপাড়া থেকে লোক যায় রংপুর। শুনছেন কোনোদিন কুটালী রংপুরে সমাবেশ দিছে, বিভাগীয় সমাবেশ, কুটালীপাড়া থেকে লোক যাওয়া লাগে? সেখান থেকে একটা ছেলে অ্যাবনরমাল, হাঁটতে পারে না, পায়ে ডিস্টার্ব, সে চলে গেছে রংপুর। মানে কি বুঝাতে চাচ্ছে আমাদের বুঝি না। এবং যারা গেছে তাদের আবার সাক্ষাৎকার নিয়েছে সাংবাদিকরা। এসব বং দফা, এই বং দফা টফা এগিয়ে এখন দফার শেষের সময় এসে গেছে। এদের কারণে দেশে আজকে যে কাজে যাচ্ছে, আমার তো মনে হচ্ছে ঘরে ঘরে দাঙ্গা না লাগা পর্যন্ত শেষ হবে না। আমার কাছে একটা খবর, অবশ্য অসমর্থিত সূত্র, আমাকে একজন এখানে বসার আগে ফোন করলো, বিকেলে ঢাকার কেন্দ্রীয় ইস্কন মন্দিরে নাকি আক্রমণ হতে গেছিল, পুলিশ এসে নাকি সেখানে ঠেকায় রাখছে, ধ্বংসের ব্যবস্থা। এটা আমি সত্য ঘটনা জানি না, আমাকে কিছুক্ষণ আগে ফোনে শুনলাম। এরকম পরিবেশ হলে তো হবে না। আর আরেকটা জিনিস দেখলাম নিউজে, যে সেদিন বলতেছে যে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে যে যারা ধরা পড়েছিল তারা সব ছাত্রলীগের লোকজন, ভিডিও ফুটেজ দেখে নিষিদ্ধ ঘোষিত দলের লোকজন। কিন্তু আজকে আবার প্রথম আলো নিউজ করছে, সেখানে 7 জন হিন্দু ছেলের নাম দেখলাম। এটা মানে একটু কন্ট্রাডিকশন মনে হচ্ছে। হ্যাঁ, না, কারণ এটা আসলে ওখানে স্পষ্টভাবে দেখা গেছে কারা ওখানে খুন করেছে আলিফকে, অ্যাডভোকেট আলিফকে। সুতরাং এটা কেউ অন্য কোনো কিছু বললেই মেনে নেবে ব্যাপারটা তা নয়। আর সেখানে স্পষ্টভাবে ভিডিও ধারণ করা হয়েছে, তা দেখে দেখে করা হবে। অবশ্যই আমরা প্রকৃত আসামি এবং প্রকৃত অপরাধীদেরকে সেখানে ধরবে বলে এটাই আমাদের বিশ্বাস, এবং এটাই করবে, এছাড়া অন্য কোনো উপায় নেই। আপনার কাছে লাস্ট আরেকটা কমেন্ট, কারণ আপনি খুব গুরুত্বপূর্ণভাবে বিষয়গুলিকে নিয়ে আপনি কথা বলছেন, যে ফায়দার কথা বলছেন, যে অন্য কোনো ফায়দা হাসিল করবার জন্য চেষ্টা করা হচ্ছে, সে ফায়দাকে হাসিল করার সুযোগ রয়েছে বাংলাদেশে? মানে সেই সুযোগ নাই, কিন্তু এই যে ব্যর্থ চেষ্টা করে। শোনেন, হিন্দুদের এটা বাংলা বলি, মানে হিন্দুরা হচ্ছে বলির পাটা হয়। মানে যতগুলো নির্বাচন আমার মানে ইচ্ছে গেছে 2001 সাল থেকে ভালো মনে পড়ে আর কি, যতগুলো নির্বাচন পরবর্তী হিন্দুরা সবসময় মার খায়। কিন্তু আমার কথা হচ্ছে 2000 এই যে এই সালের নির্বাচন, এই যে 24-এর নির্বাচনটা হলো, এবার তো বিএনপি অংশগ্রহণ করে না, তাহলে কেন এবার হিন্দুদের মারালো? এবার কারা মারলো? সবসময় তো বিএনপি জামাত মারে, এবার কে মারছে? সেখানে আমাদের বাগেরহাটের মোংলা থেকে শত শত লোক বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে, হিন্দুদের বাড়ির সামনে মাইক লাগাইছে আওয়ামী লীগের লোকজন, মালাউন বেরোয়, চারাল বেরোয়, মেরে ফেলবো। সে কান্না করছে ঢাকা এসে। ওখানকার যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তার 9 ভাই মুক্তিযোদ্ধা, সে ঢাকা এসে কাঁদছে প্রেস ক্লাবে। এবার তো আর নাই, বিএনপি নাই, এবার কেন? এবং এবার বিএনপি নাই, ঝিনাইদহ পূজাগুলি সেক্রেটারি বারো মেরে ফেলছে, বিভিন্ন জায়গায় একদম মারিয়ে টারিয়ে তছনছ করছে হিন্দুদের। দিন শেষে হিন্দুরা বলির পাটা, হিন্দুরা মানে হিন্দুরা শুনি যে ঠান্ডা মাথার মানুষ, আসলে কি ঠান্ডা মাথার মানুষ জানি না কেন এই কারো উস্কানিতে পাড়া দিয়া, তিলকে তাল করতে গিয়া এখন যে পরিবেশ সৃষ্টি হয়েছে, এখন দেশে যে দাঙ্গাবাদের এই যে 8 দফান যে কোনো লাফালাফি ফালাফালি করতেছে, ভং চং আবিজাবি, এদেরকে ধরিয়া এদের কাছে কৈফিয়ত চাইতে হবে। এদের কাছে এই যেগুলো ফেসবুকে লিখছিল, চিন্ময় অ্যারেস্ট হলে সবাই টিভি বসে আয়, সবাই শাহবাগে আয়, সবাই কোর্টে আয়, এদের ফেসবুক আইডি গুলো চিহ্নিত করে এদেরকে ধরে নিয়ে রিমান্ডে নেন, সব বেরোয় আসবে। আপনাকে অনেক ধন্যবাদ। যে প্রিয় দর্শক, আপনারা এই গুরুত্বপূর্ণ প্রতিটি প্রশ্নের উত্তর হিন্দু সম্প্রদায়ের একজন সংগঠনের নেতা, বিবেকানন্দ গবেষণা কেন্দ্রের নেতা জনাব সাধারণ সম্পাদক, তিনি নরেন্দ্রনাথ মজুমদার, তিনি এতক্ষণ আপনাদেরকে যতগুলি তথ্য দিয়েছেন, আপনারা তার সাথে একমত কিনা আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে লিখবেন। এবং জনাব ডক্টর সিনামি সাইদ, আপনার কাছেও একই কথা বলছি যে ইসকনের বাংলাদেশের যে প্রধান নেতারা রয়েছেন তারা বলছে চিন্ময় কুমার দাস আমাদের নেতা নন।
আমাদের সংগঠনের কেউ নন, যা কিছু করেছে অপরাধ অপকর্ম এগুলোর জন্য আমরা আগেই তাকে বহিষ্কার করেছি। সুতরাং আমরা তার কোনো দায় দায়িত্ব নিতে পারবো না। এদিকে নরেন্দ্রনাথ মজুমদার বলছে যে বাংলাদেশে হিন্দুরা 100% ভালো আছে, ভয়েস অফ আমেরিকা বলছে 67% ভালো আছে। তবুও এত কিছুর পরেও ভারতের রাজনীতিবিদরা শুভেন্দু অধিকারী আমি বলছি আগের তুলনায় শতভাগ ভালো আছে, শতভাগ ভালো আছে। আগের তুলনায় সেটাই বলছে, আগের তুলনায় আজকে তো মন্দির টন্দির সব ভাঙচুর হয়েছে, ভাঙচুর হয়েছে এদের কারণে। এই কারণটা হলে এইগুলো হতো না। এই কারণটা এটা নিয়ে কেন ডক্টর সিনেমা সাইড, তবুও ডক্টর সিনেমা সাইড কেন ভারতীয় সরকার থেকে শুরু করে ওরা আসলে কি চাচ্ছে, শুভেন্দু অধিকারী কি চাচ্ছে? বাংলাদেশি উপকমিশনারের কার্যালয় পর্যন্ত হামলা করেছে তারা কি ভুলে গেছে বাংলাদেশের হাই কমিশন আছে? জনাব ডক্টর সিনেমা সাইড, দেখেন আমাদের একটা ব্যর্থতা আছে কিন্তু বাংলাদেশ থেকে, এটাই বলতেছি। প্রথম ব্যর্থতা হলো কোন ব্রহ্মচারী তার নীতিমালা মেনে চলবে। এবং এই যে ইসকন সম্পর্কে বলা হচ্ছে, ইসকনের আদর্শ উদ্দেশ্যের সাথে কিন্তু কোনো ব্যক্তি রাজনীতি করার সুযোগ নাই, মিটিং করার সুযোগ নাই, তহবিল সংগ্রহের সুযোগ, এবং যে কারণে তাকে বহিষ্কার করা হয়েছে। এখন সারা পৃথিবীর ইসকনের হেডকোয়ার্টার চিন্তা করতে হবে, ইসকন বিরোধী যারা কাজ করছে তারা কেন ইসকনের সাপোর্ট পাচ্ছে। প্রথম সরকার ক্লিয়ার করতে হবে ইসকনের সাথে কোনো বিরোধ নাই এখানে। ইসকন তার কাজ গবেষণা করবে, ধর্মপ্রচার করবে, যে বিবেকানন্দ প্রচার করতেছে, গবেষণা করতেছে, কোনো অসুবিধা নেই। কিন্তু ইসকন যদি তার মৌলিক নীতিমালার বাইরে যে সংগঠন করে এবং দেশের রাজনীতি নিয়ে কথা বলে 8 দফা নিয়ে আসে, তাহলে আপনাকে বুঝতে হবে ইসকনের ভিতরে কিছু লোক ঢুকে গেছে, উদ্দেশ্য খারাপ। এই লোকগুলো ইসকনের শত্রু, হিন্দুদের শত্রু, ভারতের শত্রু, বাংলাদেশের শত্রু, সবারই শত্রু। সে আপনি ট্রিট করেন তাদেরকে যারা বিচ্ছিন্ন চিন্তা ভাবনা করতেছে। সুতরাং আমি মনে করি চিন্ময় দাসকে নিয়ে এত কথা বলতেছেন, একটা কথা শেষ, তিনি ইসকনের কিছু একসময় ছিল, এখন কিছু না। যেহেতু কিছু না, তার কোনো রাইট নাই ইসকনকে ব্যবহার করার। এখন বিচ্ছিন্নভাবে তারা চিন্তা করেন, তাহলে ভারতকে চিন্তা করতে হবে এই চিন্ময় কেন বাড়াবাড়ি করতেছে। চিন্ময়ের সাথে হিন্দুদের কি সম্পর্ক? এখন ভারত, আমি যে সুখেন্দু বলবো, আপনি বিজেপির এই মুহূর্তে বিজেপির বিরোধী দলের নেতা, গুরুত্বপূর্ণ জায়গায় আপনি আসছেন, আপনি যে কাজগুলি করতেছেন, আপনার বিবেক আছে, আপনি লেখাপড়া জানার লোক, চিন্তা করেন, রাজনীতি করেন, তাহলে আপনি চিন্তা করেন তো, যে লোকটার সাথে ইসকনের সম্পর্ক নাই, বহিষ্কৃত হয়ে গেল, আপনি তাকে ইসকনে জড়াই দিয়া আপনি নিজেও তো হিন্দু ধর্মের ইসকনের বিরুদ্ধে কাজ করতেছেন, আপনি নিজে ইসকন বিরোধী। তাহলে আপনাকে চিন্তা করতে হবে আপনি কার পক্ষে কাজ করতেছেন। এই যে বিশৃঙ্খল সৃষ্টি করতেছেন, পতাকা পুড়ে দিলেন, পতাকা পায়ের নিচে চাপা দিলেন, এটা কি ভালো কাজ করলেন? ভবিষ্যতে আপনার তো ভবিষ্যৎ আছে, কিন্তু আপনি যখন নিজেকে এত এইভাবে উপস্থাপন করলেন একটা প্রতিবেশী দেশের কাছে, তা আপনার ভাবমূর্তি কি হলো? এই ভাবমূর্তি দিয়ে কিন্তু ধর্মীয় উন্মাদনা দিয়ে যাই কিছু করা যায়। আমাদের দেশের মানুষ এখনো পর্যন্ত একটা মানুষকে হত্যা করা হয়েছে, গুরুত্বপূর্ণ একজন আইনজীবীকে হত্যা করেছে, তারপরেও বাংলাদেশের মানুষ কিন্তু একদম সহনশীলতা এবং পুরোপুরি আপনার চুপ থেকে প্রমাণ করেছে যে আমরা সহনশীল। সে জায়গাতে এই ধরনের আচরণের প্রেক্ষিতে যদি বিপরীতে একই আচরণ বাংলাদেশের মানুষ ভারতীয় হাইকমিশন এখানে করতে চায়, তাহলে বিষয়টি কেমন দেখাবো? একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, এখানে আমার দুই ভাই বলছে যে চিন্ময় দাসকে যে নিরাপত্তা দেশ সম্মান দেওয়া হয়েছে, হাইকোর্ট জাজ বলতেছেন যে আপনি ধর্মীয় নেতা, আপনাকে আমরা ভিন্নভাবে রাখবো, যেটা কোর্টের সিস্টেম নাই, দিয়েছে। তো এই যে সম্মানটা দিলেন, ভারত কি বুঝতে পারছে এটা? বুঝে অর্থ কি? এবং বাংলাদেশ চাচ্ছে না সাম্প্রতিক দাঙ্গা, আপ্রাণ চেষ্টা করতেছে সরকার, দাঙ্গা হবে না, মানুষ চেষ্টা করে দাঙ্গা হবে না। হ্যাঁ, এখন প্রশ্ন হলো এত কিছু করার পরে ভারতের চোখ খুলে না, চোখ থাকে তো অন্ধ, করবেন কি? আমি ওই চিন্ময় সুবান্ধকে বলবো, আপনি নিজেকে আবিষ্কার করেন, আপনি কাজ। আপনি যদি হিন্দু ধর্মের হন, তাহলে শ্রীকৃষ্ণের অভিশপ্ত হবেন, তো আপনি অভিশপ্ত হয়ে যাবেন কিন্তু, কারণ আপনি শ্রীকৃষ্ণের পক্ষে কাজ করতেছেন না, বিপক্ষে কাজ করতেছেন, আপনি ধর্মের বিপক্ষে কাজ করতেছেন। আমি মনে করি আপনি হিন্দুরও না, মুসলমানের না, মানব জাতির না, আপনি হচ্ছেন আপনার স্বার্থে। এই জন্যই আপনি পারেন এটা করতে, কারণ আপনার বিবেক কাজ করলে আপনি বলতে পারতেন যে বাংলাদেশ আছে লোক মারা যাওয়ার পরেও ওখানে কিন্তু সন্ত্রাস হয় নাই, ওখানে কিন্তু আইন শৃঙ্খলা ঠিক আছে, কিন্তু হ্যাঁ প্রতিবাদ হবে, হচ্ছে, আগামীতে হবে, প্রতিবাদ থাকবেই, জনগোষ্ঠী প্রতিবাদ করতে পারে, কিন্তু বাংলাদেশ তো সাম্প্রতিক কিছু করেনি।
হিন্দুরা এই সময় 3 মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে নিরাপত্তা তারা পাইছে। একটি হিন্দু বলতে পারবো না যে আমি টর্চার হয়েছি বা লাঞ্ছিত হয়েছি, বলতে পারবে না। হিন্দুরা যখন বলতে পারতেছে না, তা আপনারা কেন মার্চে মাসি বাড়ি ঘর বেশি রাখেন না? আপনি চিন্তা করেন, আপনি কিভাবে একটা দেশ নেতা হচ্ছেন? আপনি তো বিদ্বেষ নেতা করতেছেন। এবং আরো দুঃখের ব্যাপার কথা হলো, ভারতের সব রাজনৈতিক দল, আমি শুনলাম দেখলাম যে ভারতের লোকসভায় আলোচনা হচ্ছে, বাংলাদেশে আলোচনা হচ্ছে। আমি সবাইকে বলবো, ভারতে অন্ধ হয়ে যায় না। কিন্তু আপনারা যদি হিন্দু ধর্মকে ভালোবাসেন, যদি মনে করেন শ্রীকৃষ্ণকে ভালোবাসেন, গীতাকে ভালোবাসেন, যদি আপনারা বেদকে ভালোবাসেন, তাহলে অবশ্যই মানবতাকে ভালোবাসবেন, সম্প্রীতিকে ভালোবাসবেন। কারণ কোন ধর্ম বলে নাই এই ন্যাক্কারজনক কাজ করতে। এই যে ব্রহ্মচারী নাম দিয়ে যারা ময়ূর পুচ্ছ করেছে, এই সমস্ত ভণ্ডদেরকে আপনারও দীক্ষা করবেন। সবার উচিত ছিল আমেরিকার ইসকন হেডকোয়ার্টারকে আমি বলবো, আপনারা ইসকনের সাথে যারা বিভ্রান্তকারী আছে তাদের চিহ্নিত করেন এবং ঘোষণা দিয়ে দেন ইসকন একটা আদর্শবাদী সংগঠন, এখানে কোন ব্রহ্মচারী থাকবে, এখানে কোন রাজনৈতিক মতবাদ নাই। যদি কেউ করে তাদেরকে এরকম ভাবে শাস্তি দেন যে ভবিষ্যতে যাতে শ্রীকৃষ্ণের অবমাননা হয়। আমি তো এখনো বলছি শ্রীকৃষ্ণের অবমাননা হচ্ছে কিন্তু এই ভূগোল থেকে দেয় পশ্চিমা যারা করতেছে। এবং ভারতের বিজেপি আপনারা অনেক কিছু করেছেন, অনেক কথা আপনারা বলেন, কিন্তু এবার চিন্তা করেন এমন একটা হাত সিনা ভাই, আপনার কাছে আরেকটা জিনিস, আসলেই কি ধর্মের কারণে, হিন্দুদের কারণে ভারতের এই উন্মাদনা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ? না, এটা ধর্ম না, এটা কারণ দুইটা কারণ আছে। দেখেন, একটু গভীরে যান। প্রশ্ন হলো যে এই মুহূর্তে একটা সরকারের পতন হয়েছে, খেয়াল করবেন 15 বছরের সরকারটা ক্ষমতা, এবং এই সরকারের সাথে ভারতের বিভিন্ন দল, বিভিন্ন বাম ডান মধ্য সবার সাথে সম্পর্ক ছিল, এবং বলতে অসুবিধা নাই। দেখেন গত নির্বাচনেও আমি কথা বলি, সবাই শুনে মনোযোগ দেয়া, গত নির্বাচনে হলে ভারত থেকে কিছু লোক চলে আসে এখানে, যে নমিনেশন বিক্রি করতে চায়, তারা নমিনেশন বিক্রি করতে চায় এবং কত টাকা পয়সা নেয় তারা। এই সম্মানিত ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে ব্যক্ত করুন। ইসকন সম্পর্কে আপনারা আপনাদের মূল্যবান মতামত বা ব্যক্তিগত মতামত কমেন্টে ব্যক্ত করুন। ইসকনকে কি নিষিদ্ধ করতে চান, বা এই বাংলাদেশ থেকে যে নিষিদ্ধ করার যে উদ্যোগ নেওয়া হয়েছে, আপনি কি নিষিদ্ধ করার সাথে একমত, সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।